নমস্কার। ভোটের ভবিষ্যৎ দর্পণে বাংলার সোজা কথা সোজাভাবের দ্বিতীয় পর্বে আমরা যেখানে রয়েছি, এক্সিট পোল বলছি না, ভোটের ভবিষ্যৎ বলছি। সেখানে বহরমপুর পর্যন্ত প্রথম পর্বে বলেছিলাম, দ্বিতীয় পর্বে সরাসরি আপনাদের সমীক্ষায় কি হতে পারে আগামীকালকে ফলাফল, তার 12 ঘন্টা আগে ঠিক কোন অবস্থায় দাঁড়িয়ে আছে আরও অন্যান্য কেন্দ্রগুলো, তার ফলাফল একটু আমাদের মতো করে জানাবো। হয়তো বড় বড় মিডিয়া হাউস যেগুলো জানাচ্ছেন তার সঙ্গে মিল নাও থাকতে পারে, কিন্তু এটা একদম আমাদের নিজস্ব যে সমীক্ষা এবং আমাদের নিজস্ব যে পরিশ্রম, তার ফলে আমাদের কাছে যে সম্ভাব্য একটা জয়ের যে আমরা তালিকা তৈরি করতে পেরেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। আসুন তাহলে দেখে নেই পরবর্তী বহরমপুরের পর থেকে বোলপুর কেন্দ্র, যেখানে ভোট পড়েছে 82.66%। এই ভোটের শতাংশের হিসেব, এবং সেখানে বোলপুরের থেকে ভারতীয় জনতা পার্টির প্রিয়া সাহা তিনি দাঁড়িয়েছেন, এবং আরও একবার অসিত মাল তৃণমূল কংগ্রেসের প্রার্থী, যদিও বাম প্রার্থী এখানে রয়েছেন, কিন্তু তবু বলে রাখি বোলপুর কেন্দ্র থেকে আরও একবার সম্ভাব্য নির্বাচিত হতে চলেছেন অসিত মাল। এখানে তৃণমূল কংগ্রেস সম্ভাবনা বেশি তাদের এই লোকসভা কেন্দ্রে জয়ী হওয়ার। বীরভূমের মাটি, যেখানে ভারতীয় জনতা পার্টির দেবতনু ভট্টাচার্য দাঁড়িয়েছেন, এবং আপনাদের পরিচিত অভিনেত্রী এবং দীর্ঘদিনের সাংসদ শতাব্দী রায় তিনি দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং মিল্টন রশিদ দাঁড়িয়েছেন কংগ্রেসের, এবং তিনি এখানকার মাটির সঙ্গে নানানভাবে যুক্ত। এরকম জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আপনাদের বলতে পারি 81.91% ভোট পড়েছে, বিগত ভোটের তুলনায় কম, কিন্তু তাহলেও শতাংশের হিসেবে যাই হোক না কেন ভোটের পরবর্তী চিত্র বোধহয় বদলাচ্ছে না, কারণ বীরভূম কেন্দ্রের মানুষ সেই ভরসা রাখছেন, তাদের সঙ্গী হিসাবে প্রার্থী রাখছেন শতাব্দী রায়কে। তাই এবারে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে যেটুকু মনে হচ্ছে, আমরা যেভাবে দেখেছি তাতে এগিয়ে থাকছে তৃণমূল কংগ্রেস, এবং সেখানকার প্রার্থী শতাব্দী রায় বোধহয় আরও একবার জিততে চলেছেন, জয়ের হাসি হাঁটতে চলেছেন বীরভূম লোকসভা কেন্দ্র থেকে। পরবর্তী কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র, সেখানেও নানান বিতর্ক, টানটান উত্তেজনা, কারণ একদিকে রানী দাঁড়িয়েছেন, আর একবারের সাংসদ হিসেবে নানান সমালোচনা আর বিতর্কে থাকা আরও একবার মহুয়া মৈত্র তিনি প্রার্থী, তারপরেই ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেস। এবং এখানে আপনাদের জানিয়ে রাখি যে সিপিএম কংগ্রেস জোট প্রার্থী SM সাদি, এবং এখানে ISF প্রার্থী দিয়েছে, এবং সেই আফরোজা খাতুন তিনি হয়েছেন ISF-এর প্রার্থী। মানে এখানে চতুর্মুখী লড়াই, কিন্তু সেখানে স্বয়ং রাজবাড়ির রাজমাতা রানী অমৃতা রায় তিনি প্রার্থী হয়েছেন ভারতীয় জনতা পার্টির, কিন্তু সেই রাজাদের যে প্রজাদের উপরে একটা বশ্যতা তৈরি করার সেই যে একটা প্রভাব, জানি না সেই সংস্কৃতি তো হারিয়ে গেছে, কিন্তু বিজেপি যে প্রার্থী করেছে নিশ্চয়ই তার পেছনে কোনো অঙ্ক রয়েছে, হয়তো কোনো স্ট্যাটিস্টিক্স রয়েছে যেটা কাজ করে তারা দাঁড় করিয়েছেন। কিন্তু এটুকু বলতে পারি মহুয়া মৈত্রের ওপরেই বোধহয় ভরসা রাখতে চলেছে আরও একবার এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মানুষ, অর্থাৎ এই সিটটাতেও আমরা এগিয়ে রাখছি। দর্পণে বাংলার বিচারে মহুয়া মৈত্র আরও একবার জয়ী হতে চলেছেন সম্ভাব্য, এবং কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে। রানাঘাট লোকসভা কেন্দ্র, সেখানেও একটা লড়াই চলবে, এটা বলার অপেক্ষা রাখে না। রানাঘাটে ভোট পড়েছে 80.65%, অর্থাৎ বিগত ভোটের তুলনায় শতাংশ হিসেবে কম, কিন্তু সেখানে আপনাদের জানিয়ে রাখি, ক্ষমা করবেন, 81.87% ভোট পড়েছে রানাঘাটে। এবং রানাঘাটে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জগন্নাথ সরকার, আর বিজেপির বিধায়ক ছিলেন, তৃণমূলে জয়েন করেছেন মুকুটমণি অধিকারী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, এবং অলোকেশ দাস পরিচিত এই অঞ্চলের সিপিএমের কংগ্রেসের জোট প্রার্থী এবং পরিচিত একটি নাম। এবার যেটা ব্যাপার, এখানে যে লড়াইটা হবে সেক্ষেত্রে মুকুটমণি অধিকারীর পাল্লা ভারী, তিনি বিজেপির বিধায়ক ছিলেন, কিন্তু তিনি এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন। জগন্নাথ সরকার সেখানে খানিকটা হলেও যেন একটু ব্যাকফুটে মনে হচ্ছে। অবশ্য দেখুন, ভোট মানুষের মনের ব্যাপার, গণদেবতারা কোথায় ভোট দেবেন সেটা তো সবসময় সঠিকভাবে বলা কারোর পক্ষেই সম্ভব নয়। একটা আন্দাজ করা যেতে পারে ভোটারদের চেহারা, তাদের সঙ্গে করা প্রশ্নের উত্তর শুনে। সেদিক থেকে আমরা রানাঘাটকে এগিয়ে রাখছি মুকুটমণি অধিকারীকে, একটু হলেও এগিয়ে রাখছি মুকুটমণি অধিকারীকে। যদিও বিজেপি ঝড় নাকি পশ্চিমবঙ্গের নানান প্রান্তে গর্জে উঠেছে, তবু আমরা বলবো যে আসানসোলের ঠিক আগে যে রানাঘাট লোকসভা কেন্দ্র, সেই কেন্দ্রে আমরা একটু হলেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারীকে
একটু হলেও এগিয়ে রাখছি, অর্থাৎ জয়ের সম্ভাবনায় রয়েছে রানাঘাট লোকসভা কেন্দ্রে মুকুটমণি অধিকারী ত্রিয়মসির আরও একটা সিট বোধহয় জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস। পরবর্তী আসানসোল শিল্পনগরীর এই অঞ্চলে ভোট পড়েছে অনেক কম, 73.27% ভোট পড়েছে, বিগত দিনের তুলনায় যা অনেক কম। সেখানে দাঁড়িয়েছেন দার্জিলিংয়ে জিতে আসা সাংসদ বিজেপির এবার প্রার্থী হয়েছেন এস আলুওয়ালিয়া, তিনি দাঁড়িয়েছেন আসানসোল থেকে। আর এখানে আমাদের বিহারী বাবু অর্থাৎ জনপ্রিয় তারকা এবং বিগত দিনেও তৃণমূল কংগ্রেসের তিনি জয়ী প্রার্থী, অর্থাৎ বাংলার আরও একবার স্টার মুখ শত্রুঘ্ন সিনহা, তিনি দাঁড়িয়েছেন আসানসোল কেন্দ্র থেকে। দুজনেরই জয়ের অভিজ্ঞতা রয়েছে, এস আলুওয়ালিয়া এবং শত্রুঘ্ন সিনহা। এবং এখানে জাহানারা খান তিনি দাঁড়িয়েছেন জোটের পক্ষ থেকে। আর এখানেও কিন্তু বলতে পারি যে একটু হলেও এস আলুওয়ালিয়া থেকে এগিয়ে রয়েছেন সম্ভাব্য জয়ের তালিকায় শত্রুঘ্ন সিনহা, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে বোধহয় আরও একটা সিট যোগ হতে চলেছে আসানসোল। বাকিরা মানুষ যারা গণদেবতা তারা নির্ধারণ করবেন, কিন্তু সেখানে যেটুকু কথাবার্তা বলে আমরা জানতে পেরেছি, যেটুকু আমাদের মনে হয়েছে, সমীক্ষার ফলাফল হিসাবে এগিয়ে থাকছে তৃণমূল কংগ্রেস শত্রুঘ্ন সিনহা। এবং তাই আমরা অবশ্যই ধরে নিতে পারি যে আরও একটা সিট হয়তো যুক্ত হবে দ্বিতীয় পর্বে টিএমসির দিকে। এরপর আসানসোলের পর বর্ধমান পূর্বে বিজেপির প্রার্থী অসীম সরকার, এবং আপনারা জানেন কবিয়াল অসীম সরকার অত্যন্ত জনপ্রিয় একজন শিল্পী, তারপরে তিনি জয়ী প্রার্থী ছিলেন। আর অসীম সরকার বিজেপির যেমন রয়েছেন, এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসে রয়েছেন ডক্টর শর্মিলা সরকার, এবং এখানে নীরব খাঁ রয়েছেন জোট প্রার্থী। এবং সেখানে অসীম সরকারের মতো কবিয়াল জনপ্রিয় মানুষ দাঁড়ালেও আমাদের মনে হচ্ছে এবারও কিন্তু নিরাশ করবে না মানুষ শর্মিলা সরকারকে। ডক্টর শর্মিলা সরকার তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য জয়ী প্রার্থী আমাদের নিরিখে হিসাবে নাও মিলতে পারে। দেখুন, এটা আমরা যেভাবে পরিশ্রম করে কষ্ট করে জানার চেষ্টা করেছি সেখান থেকে এই সমীক্ষা, সেখানে আমরা এগিয়ে রাখছি ডক্টর শর্মিলা সরকার তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে, অর্থাৎ বর্ধমান পূর্বও চলে যেতে পারে তৃণমূল কংগ্রেসের হাতে। এবার বর্ধমান দুর্গাপুর কেন্দ্র, সেখানে ভোট পড়েছে 80.72%, আগের বারের তুলনায় কম। বর্ধমান দুর্গাপুরে এবার প্রার্থী হেভিওয়েট প্রার্থী, বাংলায় বিজেপিকে ঘুরে দাঁড়ানোর লড়াইতে যিনি একটা বড় ভূমিকা নিয়েছিলেন সম্মাননীয় দিলীপ ঘোষ, এবং সেই লড়াকু মানুষটি এবার বিজেপির প্রার্থী করেছে তাকে এই অন্য কেন্দ্রে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে। এবং সেখানে খেলোয়াড় প্রাক্তন বিশ্বকাপ দলের সদস্য কীর্তি আজাদ, তিনি কোনো কীর্তি স্থাপন করতে পারেন কিনা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেদিকে অনেকে তাকিয়ে আছেন। আবার এটাও বলতে পারি যে সুকৃতি ঘোষাল, ডক্টর সুকৃতি ঘোষাল, তারও একটা পরিচিতি আছে, অর্থাৎ বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে আরও একবার জয়ের জন্য সবাই যেখানে তাকিয়ে আছেন টানটান উত্তেজনায়, সেখানে বোধহয় পাল্লাবাড়ি ভারতীয় জনতা পার্টির, কারণ বর্ধমান দুর্গাপুর এই আসনটাতে সম্ভাব্য জয়ী দিলীপ ঘোষ, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির আরও একটা সিট এখানে হয়তো যুক্ত হচ্ছে, নয় সম্ভাবনা প্রবল। এবং তারপর বনগাঁ, দেখুন এই সিটটার ব্যাপারে আমরা খুব একটা বেশি চিন্তা করি না, কারণ এক একটা মানুষের এক একটা অঞ্চল জুড়ে একটা প্রভাব থাকে, ভোট ব্যাংকের একটা অভিমুখ থাকে, সেখানকার বিচারে বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকেই আমরা এগিয়ে রাখছি। যদিও তৃণমূল কংগ্রেসে বিশ্বজিৎ দাস, তিনিও খুব পরিচিত মানুষ এবং বাগদা অঞ্চলে তিনি বিধায়ক ছিলেন, এবং তার বিগত দিনের যে দল পরিবর্তন সেটাও একটা বড় হয়তো কারণ হয়ে উঠতে পারে সাধারণ ভোটারদের মনস্তত্ত্বে। এবং সেখানে প্রদীপ বিশ্বাস কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন, কিন্তু তবুও এখানে ক্ষমা করবেন শান্তনু ঠাকুর, বনগাঁতে শান্তনু ঠাকুরকে এগিয়ে রাখছি বিজেপির সম্ভাব্য জয়ী প্রার্থী হিসাবে। এবং সেই সঙ্গে আপনাদের আরও জানিয়ে রাখি, রাজ্যের মাননীয় মন্ত্রী ব্যারাকপুর কেন্দ্রে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের পার্থ ভৌমিক, এবং কমরেড দেবদূত ঘোষ তিনি দাঁড়িয়েছেন সিপিএমের প্রার্থী হিসাবে বা জোট প্রার্থী হিসাবে। সেখানে কিন্তু আইএসএফ তারা নিজস্ব প্রার্থী দিয়েছেন। হ্যাঁ, ব্যারাকপুরে একবার হাড্ডাহাড্ডি টানটান লড়াই হতে চলেছে। যতই মনে হোক না কেন যে পার্থ বাবু তিনি এগিয়ে রয়েছেন, পার্থ ভৌমিক রাজ্যের মন্ত্রী,
এবং তিনি এগিয়ে আছেন, কিন্তু বোধহয় নয়, ভারতীয় জনতা পার্টি আরও একটি আসন বোধহয় ছিনিয়ে নিতে পারে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র অর্জুন সিংয়ের জয়ের সম্ভাব্যভাবে বিজয়ী প্রার্থী হিসেবে আমরা এগিয়ে রাখছি, এবং সেটা পরিসংখ্যানের হিসেবে সমীক্ষার বিচারে আমরা আমাদের মতো করে সমীক্ষা করেছি। দেখুন, আমরা সোজা কথা সোজাভাবে বলি, হয়তো আমরা ভুল হতে পারি, কিন্তু আমরা পরিশ্রম করে যেটা আমাদের মনে হয়েছে, সেখানে ব্যারাকপুর শিল্পাঞ্চল এবং সেখানটাও বোধহয় ভারতীয় জনতা পার্টির দিকেই একটু বেশি ঝুঁকে রয়েছে জয়ের দিকে। তারপর ব্যারাকপুরে পর আসছি আমরা আমাদের এই দ্বিতীয় পর্বে। হাওড়া রয়েছে এবং উলুবেড়িয়া। হাওড়াতে ভোট পড়েছে 71.73%, এবং সেখানে রথীন চক্রবর্তী আছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী, এবং সেখানে সিপিএম প্রার্থী দিয়েছেন। কিন্তু তবুও আমাদের যেটা মনে হচ্ছে যে এখান থেকে বিগত দিনের জয়ী সাংসদ খেলোয়াড় প্রসূন বন্দ্যোপাধ্যায়, তিনি আরও একবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী, টিএমসির প্রার্থী, সম্ভাব্য জয়ী হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। উলুবেড়িয়া 79.97% ভোট পড়েছে, আগেরবারের তুলনায় কম। সেখানে উলুবেড়িয়াতে আমরা বলতে পারি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হচ্ছেন অরুণ উদয় পাল, এবং সাজদা আহমেদ দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং আজাহার মল্লিক তিনি দাঁড়িয়েছেন জোট প্রার্থী হিসাবে। আইএসএফের রয়েছেন মফিকুল ইসলাম। চতুর্মুখী লড়াইয়ে এটুকু বলতে পারি উলুবেড়িয়ার মানুষ বোধহয় আরও একবার সমর্থন করতে চলেছেন তৃণমূল কংগ্রেসকে। আমাদের এখানে যা দেখে মনে হচ্ছে যে সম্ভাব্য বিজয়ী প্রার্থী সাজদা আহমেদ আরও একবার তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে এখানে বিজয়ী হতে চলেছেন। মোটামুটি আমাদের যা দ্বিতীয় পর্বের হিসেব, সেখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা কেন্দ্রের মধ্যে 8টা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে দ্বিতীয় পর্বের, এবং সেখানে 3টি কেন্দ্র ব্যারাকপুর, বনগাঁ, এবং আমাদের ব্যারাকপুর বনগাঁ আমরা আগেই বলেছি, এবং সেই সঙ্গে সঙ্গে আসানসোল সম্ভবত তৃণমূল কংগ্রেসের হাতে আসছে, সেটাও জানিয়েছি। ব্যারাকপুর এবং বনগাঁ ভারতীয় জনতা পার্টির দিকেই একটু ঝুঁকে রয়েছে। বাকি 8টা সিট সেটি অবশ্যই, এবং বর্ধমান, দুর্গাপুর অর্থাৎ দিলীপ ঘোষ, শান্তনু ঠাকুর এবং অর্জুন সিং, এই 3টে সিট ভারতীয় জনতা পার্টির। এই 11টা দ্বিতীয় পর্বের সমীক্ষার হিসাবে 8টাতে তৃণমূল কংগ্রেস এগিয়ে, এবং 3টে সিটে ভারতীয় জনতা পার্টি। তৃতীয় পর্বের ভোটের ভবিষ্যৎ বা এক্সিট পোল নিয়ে ফিরে আসছি একটু পরেই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দর্পণে বাংলা, সোজা কথা সোজাভাবে।